যখন ছোট ছিলাম তখন ঈদ মানেই হলো নতুন জুতা নতুন কাপড়। এখন এসে ঈদ এক্কেবারে ভিন্ন। আমরা যদি সবাই মিলে একটু যদি উৎসব মুখর না হই তাহলে বোধহয় এই উৎসবগুলোই আসলে অর্থহীন হয়ে যাবে। সারা জীবন যুদ্ধ করেছি তো, যুদ্ধ করতে করতে কোথায় যেন বড় বড় পাহাড় পেরিয়ে গেছি। যখন প্রথম কবিতাটা লিখি তখন খুব মনোকষ্টে ছিলাম। পাঠক দর্শক, ঈদ উল ফিতর উপলক্ষে বণিক বার্তার নিয়মিত অনুষ্ঠান অন্তর্দৃষ্টির আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বদরুল আলম। আমাদের সঙ্গে আজকে বণিক বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ডক্টর রুবানা হক। আমরা তার ব্যক্তিজীবন, তার কর্মজীবন, নানা দিক নিয়ে আজকে তার সঙ্গে গল্প করব। আমরা জানি আপনার একটা ভিন্ন পরিচয় আছে, আপনি একজন কবি। এই কবি সত্তাকে আপনি কিভাবে খুঁজে পেলেন, লালন করছেন কিভাবে, আপনার প্রিয় কবি কারা? খুব ইন্টারেস্টিং। একটা হলো যে কবিতা লেখা শুরু করেছিলাম যখন আমার বয়স 40, এবং আমার মনে আছে যখন প্রথম কবিতাটা লিখি তখন খুব মনোকষ্টে ছিলাম। তো যেহেতু দুঃখ নিয়ে আত্মরতি করা আমার স্বভাব বিরুদ্ধ, সেজন্য কবিতাটাও বোধহয় থেকে থেকে মাঝে মাঝে ভুলে যাই। মানে আদৌ যে কখনো কবিতা লিখেছি, প্রথমত ভীষণ লজ্জা বোধ করি পুরনো কবিতা পড়লে, মনে হয় যে কিভাবে এই ছাইপাশ লিখলাম কখনো। আর এখন একেবারেই লেখা হয় না। আমি কালকে এই ঈদ নিয়ে একটু আমার একটু কষ্টের কথা লেখার চেষ্টা করছিলাম, তো এটা পদ্য লিখতে গিয়ে গদ্য হয়ে গেছে। তখন বুঝলাম যে আসলে পদ্যের দিন শেষ, এখন বোধহয় শুধুই গতানুগতিক গদ্যের সময়। কিন্তু এখনও 60টা কবিতার মতো রেডি। খুব সাহস করি যে মাঝে মাঝে আগাই, এক পা আগাই দু পা পেছাই, আর ভাবি যে কবিতাগুলা কি প্রকাশনার জন্য প্রস্তুতি নেব কিনা। খুব ভয় লাগে, কারণ যে কবিতা আজকে ভালো লাগে সেটা কালকে গিয়ে দেখি একদম যাতা। আপনার নিজের রচিত কবিতার 2-4 লাইন কি আমরা শুনতে পারবো না? না, একদম না, কবিতা একদম না। আচ্ছা, আপনি একসময় টেলিভিশনে উপস্থাপনা করতেন, শৈশব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবন, সেই যে গড়ে ওঠাটা, সেই সময়টা, সেই স্মৃতিগুলো মনে পড়ে? একদম, সব কিছু ভুলে গেলেও ওগুলো মনে থাকে, কারণ ওটা একটা রঙিন স্বপ্নের সময় ছিল। তখন মনে হতো সাংবাদিকতা করব, তখন মনে হতো সত্যি কথা বলবো, তখন মনে হতো জোরে কথা বললে বোধহয় সকলে শুনবে। আস্তে আস্তে স্বপ্নগুলো ধূসর হয়ে গেছে। সাংবাদিকতাই বলেন অথবা আমি কখনোই চিন্তা করিনি যে আমি ব্যবসায়ী হব, কখনোই ভাবিনি। আমি সবসময় মনে হয়েছে যে আমি পড়াশোনা করব, মোটামুটি পড়াশোনায় ভালো ছিলাম, পড়াশোনা করব, একজন একাডেমিক হব। এই জগৎটায় যে ব্যবসায়ের জগতে ঢুকবো একেবারে অপ্রত্যাশিত ছিল। কাজেই প্রায় কাকতালীয়ভাবেই আমার এই ব্যবসার জগতে এন্ট্রিটা। কিন্তু সেই সময়কার কথা যদি বলি, তখন আমরা অনেকে একসাথে ছিলাম। শৈশবে তো টেলিভিশন সেই ডিআইটির থেকে শুরু করেছি। ডিআইটিতে এসো গান শিখি হতো, নতুন কুড়িতে আমার মনে আছে আমি উচ্চাঙ্গ সঙ্গীতে পুরস্কার পাই, মহা আনন্দ। বৃন্দাবনী সারং একটা রাগ গেয়ে, তারপরে ওই ইয়ের সাথে ফেরদৌসী রহমান ময়না বলতাম আমরা, ময়নার ওই প্রোগ্রামে আমরা এসো গান শিখি হলো, সামিরা ছিল। তারপরে আস্তে আস্তে কখনোই টেলিভিশন ছাড়া হয়নি। বিতর্ক করেছি প্রচুর, কলেজ ইউনিভার্সিটি প্রচুর বিতর্ক করেছি। সেই সুবাদেও টেলিভিশনে ফেরত যেতে হয়েছে। মঞ্চে অভিনয় করেছি, যায় যায় জনতা বলে বোধহয় একটা নাটকে, সেটাও মনে আছে। অনেক কিছু ভুলে গেছি কিন্তু এগুলো ভুলিনি। পরের দিকে গিয়ে ফজলে লোহানির একটা অনুষ্ঠান হতো, যদি কিছু মনে না করেন, সেটা করতাম। সেটাও খুব ইন্টারেস্টিং ছিল, ওই মানুষটার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তারপরে গিয়ে অবশ্য আমার একটি অনুষ্ঠানের জন্য প্রচণ্ড প্রতিক্রিয়া তখন ছিল, কারণ আজকাল যেরকম আমরা কোনো অনুষ্ঠান করলে এডিটে বসে গিয়ে নিজেরা রীতিমতো এডিট প্যানেলে বসে দেখি কি বাদ গেল কি বাদ গেল না, তখন সেই সুযোগটা ছিল না। কাজেই এডিট প্যানেলটা একটু এক পেশে ছিল, যার কারণে ওটা আমার খুব কষ্টের একটা সময় গেছে। কিন্তু সারা জীবন যুদ্ধ করেছি তো, যুদ্ধ করতে করতে কোথায় যেন বড় বড় পাহাড় পেরিয়ে গেছি এবং এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আর পাহাড় থেকে পড়ে যাওয়াটা খুব অপ্রত্যাশিত কিছু নয় আমার কাছে। কাজে আমি সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকি। আগের দিনের ঈদ এবং বর্তমানের ঈদ, একটা পরিবর্তন তো লক্ষ্য করেছেন নিশ্চয়ই? ম্যাসিভ, সাংঘাতিক। পরিবর্তনগুলোকে কিভাবে দেখছেন? দেখো, যখন ছোট ছিলাম তখন ঈদ মানেই হলো নতুন জুতা নতুন কাপড়। আমার এখনো মনে আছে আমার সবুজ আর গোলাপি একটা জুতা ছিল, ওটা মাথার নিচে নিয়ে
প্রথম মানে যখন খুব নেশা হলো যে না নতুন পেতেই হবে জুতা, তখন ওইভাবে ঘুমিয়েছিলাম সারা রাত মাথার নিচে নিয়ে। তো ঈদ তখন ছিল সালামির ঈদ, উপহারের ঈদ, নতুন কাপড় জুতার ঈদ। করতে করতে যখন নিজের সংসার টংসার হলো, তখন ওই সকালে কোনো মতে নাস্তা নাস্তা করে ভাবতাম যে রেস্ট করি, আর কোথাও যেতে ইচ্ছা করতো না। আচ্ছা মুরব্বিদের এখানে যেতে হবে, আচ্ছা যাবো, ঠিক আছে সালাম করতে হবে। আর এখন এসে ঈদ একেবারে ভিন্ন। এখন এসে ঈদ কিন্তু আসলে স্মৃতিচারণ। আগের দিনের সেই সেমাই খাওয়া, যেটা প্রত্যেক বছরই হয়, কিন্তু ওই যে সালামি, পায়ে ধরে সালাম করা কিন্তু আমাদের আর ট্রেডিশনে নাই। সবাই বলে যে মাথা নিচু করবে না, এটা ইসলামে শিক্ষা তোমাকে দেয় না। কিন্তু তারপরেও ওই যে পায়েটা ধরে আমরা তারপর বলতাম যে আচ্ছা মাথা উঠিয়ে সালাম করো, তাও সালামটা করো। সেই জায়গাটায় আমরা সালামি দেওয়াটাও আসলে ভুলে গেছি। আজকাল তো সালামিও ডিজিটালি হচ্ছে। এইটা অবশ্য আমি এখনো যাই নাই, তবে আমি কালকে এবং পরশু মানে অনেক চেষ্টা করেছি, ব্যাগের মধ্যে টাকা নিয়ে ঘুরছি যে যেই সালাম করবে তাকে দিব। শেষ মধ্যে কেউই সালাম করে না। তারপরে তো ডেকে ডেকে আমাদের বাড়িতে যারা কাজ করেন সবাইকে, যেই বাড়িতে যাচ্ছি ওদেরকে দিচ্ছি। আমার মনে হয়েছে তখন যে অ্যাকচুয়ালি নোবডি নিডস সালামি এনিমোর। মানুষ ভুলে গেছে আসলে সেই বোধটা, না বোধটা নেই, ঐতিহ্য হারিয়ে ফেলেছি আমরা, অনেকগুলো প্রথা ভুলে গেছি, এবং এটার জন্য আমরাই দায়ী। কিন্তু আমি এই বাড়িতে দেখলাম যে আমি ডেলিবারেটলি আমার সমস্ত মুরব্বীদের কাছে যাচ্ছি এবং প্রত্যেককে পায়ে ধরে সালাম করছি, কারণ ওনারাও যাতে বোধ করেন যে আর কি যে আমরা ভুলিনি। তা আমি আশা করছি যে আমাদের পরের প্রজন্মও ভুলবে না, এবং ঈদ ওদের জন্য যথেষ্ট জরুরি থাকবে। এবং শুধু বিদেশে যাওয়া না, বিদেশে গিয়ে ঈদ করা বা যে কোনো ছুটিতেই বাইরে চলে যাওয়া না, আশা করি যে দেশের মধ্যে থেকে আমরা যদি সবাই মিলে একটু উৎসবে যদি উৎসব মুখর না হই, তাহলে বোধহয় এই উৎসবগুলোই আসলে অর্থহীন হয়ে যাবে। বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, এই ঈদ উপলক্ষে আপনি যেটা উপাচার্য, এই ঈদ উপলক্ষে নিশ্চয়ই সেখানকার অনেক শিক্ষার্থী বাড়ি যান না। আপনাদের প্রাতিষ্ঠানিকভাবে কোনো বিশেষ আয়োজন থাকে তাদের? সবসময় থাকে। আমাদের শুধু ঈদ না, যে কোনো রকম ওকেশনে আমাদের সারাক্ষণই ইউনিভার্সিটিতে সারাক্ষণ উৎসব চলতে থাকে। সেটা আমরা আসলে বোধহয় অজুহাত খুঁজি, উৎসবের অজুহাত, সেটাও অনেক আনন্দের। কাজেই শুধু ইসলাম না, আর বাকি যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের যতগুলো অনুষ্ঠান, যে পার্বণ আছে, প্রত্যেকটা আমরা পূজা পার্বণ সবগুলো আমরা সেলিব্রেট করি। আমরা একটু বাংলাদেশের পোশাক খাত নিয়ে কথা বলি। বাংলাদেশের পোশাক খাত একটা শক্তিশালী ঐতিহ্যের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার আবার পণ্য এবং বাজার বিবেচনায় বৈচিত্র্যের অপার সম্ভাবনা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে নতুন প্রজন্ম যারা এই খাতে তেমন একটা আগ্রহী হচ্ছে না। এই যে নতুন প্রজন্মের যে আগ্রহ, সেটাকে ফিরিয়ে এনে কিভাবে টেকসই করা যায়? খুব কঠিন প্রশ্ন এটা, কারণ আমার বাচ্চারা কিন্তু আছে এই ব্যবসায়। এটা ঠিক যে আমার বড় ছেলে সারাক্ষণ বলে যে আমি আর পারছি না, এবং আমিও এখন সময় দেওয়া শুরু করেছি, কারণ ওদেরও কিছুটা ভার লাঘবের জন্যই। ব্যবসা বিমুখ পোশাক শিল্পে যারা এসছেন অথবা যারা ব্যবসা বিমুখ এখন, তাদের দোষ দেই না, কারণ আসলে নানাভাবে খাতটি আসলে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি। যদি সামনে বলি তাহলে একটা তো এলডিসি গ্র্যাজুয়েশন জানেন, এটা আমাদের জন্য বিরাট একটা ব্যাপার। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন পোস্টপোনও হয়, ডিফার্ড হয়, তারপরেও সামনের রোড ম্যাপটা কি সেটা কিন্তু আমরা যতই বলি যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি সব লেখা আছে, লেখা ঠিকই থাকে, কিন্তু করা হয় কি? কাজে পলিসির কোনো ঠিক নেই। এটা হলো একটা। গ্র্যাজুয়েশনের সাথে সাথে ডাইভার্সিফিকেশন দরকার, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন দরকার। করবে কে? এই যে একটা সবাই যে আমরা খুবই ক্যাজুয়ালি এখন অফিসে যাই, এই যে ম্যানমেড ফাইবারের কাপড়গুলো পরি, ম্যানমেড ফাইবার তো আর এখানে হয় না। তাহলে এরপরে কি হবে? আমরা কি কোনো রিজনাল কোলাবোরেশনে যাব কিনা, বা কোনো মানে আসলে কোনো রকম দিক নির্দেশনা কারণ নেই। খুবই সঙ্গত কারণে আসলে আমাদের পরের প্রজন্ম তো সবাই শিক্ষিত বাচ্চা কাচ্চা, আমরা না হয় কোনো মতে এসছি, ওরা সবাই অত্যন্ত আমি মনে করি মানে বিপাকে পড়েছে। কারণ ওরা আসলে ভাবছে যে এরপরে কি হবে।
আর পলিসি মেকিংয়ের জায়গাগুলো যেহেতু স্পষ্ট না, হুম, হুম, ওইভাবে কোনো থিঙ্ক ট্যাঙ্ক নেই যে পোশাক শিল্প নিয়েই ভাববে, অথবা শুধুই বা পোশাক শিল্প ভাববো কেন আমরা। আমি জানি যে আমার সমস্ত কলিগ সবাই আমাকে গাল দেবে যে কেন এটা বলছো, কিন্তু বাংলাদেশে তো আসলে ডাইভার্সিফিকেশন দরকার। এই যে ঠান্ডা মাথায় ভাবা বাংলাদেশকে নিয়ে আগামী 30 বছর কি হবে, সেই চিন্তা কারণ নেই। এই পরিকল্পনা না থাকার কারণেই কিন্তু আমাদের মনে হয় যে পরের প্রজন্ম অত্যন্ত ভীত, কারণ কেউ জানে না, হ্যাঁ, ইটস আননোন। সো আমার মনে হয় যে এই অনিশ্চয়তাটাকে যদি দূর করতে হয় এবং পরের প্রজন্মকে যদি আসলেই উৎসাহিত করতে হয়, তাহলে আমাদের একটা সামগ্রিক পরিকল্পনার দরকার। এবং মুশকিল হলো, যিনি ক্ষমতায় আসেন বা যে সরকারই আসেন অল্প সময়ের জন্য, এবং তারপরে যিনি আসবেন সেই কন্টিনিউটিটা থাকে না। কিছু কিছু জায়গায়, অর্থনীতির জায়গায় আসলে যদি কন্টিনিউটি না থাকে, তাহলে কিন্তু শিল্প খাত ক্ষতিগ্রস্ত হয় এবং সাথে সাথে বিপন্ন হয় দেশ। তো এই জায়গাটাকে আমরা আসলে একটু গুছিয়ে আনাটা খুব দরকার, R&D খুব দরকার, যেটা হচ্ছে না। আর এই ডিজিটাল যুগে আসলে সবাই খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায়। কষ্ট করে ফ্যাক্টরিতে গিয়ে কে শুনবে, সবাই চিৎকার করছে, ওয়ার্কারের কথা শুনতে হবে, ফ্যাক্টরি ম্যানেজারকে সামলাতে হবে, কে চায় এটা করতে? আমরা না হয় করে আসছি, আমরা না হয় এখনও করছি আমাদের সামাজিক বা দায়বদ্ধতা আছে বলে, পরের প্রজন্ম কেন করবে? আনলেস ইট ইজ রিয়েলি গ্র্যাটিফাইং। তো গ্র্যাটিফিকেশনের জায়গাটা তখনই হবে যখন আমাদের পলিসিগুলো স্মুথ হবে। তো সেটার জন্য আমাদের কাজ করতে হবে। আপনি নিজে একটি গণমাধ্যমের নেপথ্যে রয়েছেন। এই যে বর্তমান আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছিলেন, ওটিটি প্ল্যাটফর্ম আছে, এদের কারণে তো এই আমাদের যে নিয়মিত গণমাধ্যম যেগুলো, তারা এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তো এই খাতের একজন উদ্যোক্তা হিসাবে আমাদের এই বাজারে টিকে থাকা, দর্শকদের রুচি তৈরি করা, চাহিদার পরিবর্তন সামলানো, এই সেক্টর নিয়ে আপনার ভবিষ্যৎ অন্তর্দৃষ্টি কি বলে? আমার মন বলে যে আমার গোটা সময়টা আমার টেলিভিশন স্টেশনে কাটানো উচিত, কিন্তু আমি একদম যাই না। কেন যাই না? প্রথমত, খুব সহজে বলতে গেলে বলতে হয় যে আসলে দর্শকের রুচি আমরা এখনো বুঝে উঠতে পারি না। অনেকে বাংলা ছবি দেখতে পছন্দ করেন, অনেকে অনেক গানের প্রোগ্রাম দেখতে পছন্দ করেন, অনেকে খবর দেখতে দেখতে আর পড়তে পড়তে আর শুনতে শুনতে ক্লান্ত, হ্যাঁ, কারণ নতুন কিছু তো নেই। যদি হঠাৎ করে কিছু নতুন কিছু বলা হয় বা প্রচার করা হয়, সেটারও একটা প্রতিক্রিয়া আছে। তো আমি আসলে ভীতু মানুষ, আমি প্রতিক্রিয়াটাকে খুব ভয় পাই। ক্রিয়া ভয় পাই না, কিন্তু প্রতিক্রিয়া খুব ভয় পাই। এবং আমার মনে হয় যে আমি হয়তো সামাজিক মাধ্যমে আমি একেবারেই নাই। আমার একটা খালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেটাও আমার বাচ্চা কাচ্চাদের জন্য, আর কারোর জন্যই না। আমার নানা সময় মনে হয়েছে যে আসলে একেবারে খুলে কথা বলার মতো জায়গাটা বোধহয় এখনো নেই বাংলাদেশে। হ্যাঁ, কোনো দেশেই আছে কিনা জানি না, তবে অন্তত পক্ষে এখনো কিছু আন্তর্জাতিক পত্রিকা আছে যেখানে এখনো মানে পড়লে অন্তত স্বস্তি বোধ করি আমরা যে নিরপেক্ষ রিপোর্টিং হচ্ছে। কিন্তু এই জায়গাটায় সবাই জানি কেন একদিকে এক স্রোতের দিকে ধাবিত হতে থাকি। তো আসলে একটা তো আর স্রোত না। আমার মনে হয় এই যে মাল্টিপ্লিসিটি, এটা আমরা এখনো সেইভাবে ধারণ করতে পারি না এদেশে। হ্যাঁ, এবং সত্যি কথা বলি যে গণতান্ত্রিক সহিষ্ণুতা, সেই জায়গাটাতেও আমরা কেন জানি খুব উগ্র, এবং যাও বা আমরা ভাবি যে আমরা খুবই উদার, কিন্তু ভেতরে এত আমাদের কার্পণ্য যে নিজেদেরই আসলে মানে লজ্জা বোধ করি মাঝে মাঝে। নিজেরও অনেক বায়াস আছে, কিন্তু গণমাধ্যম বাংলাদেশের সত্যিকার অর্থে যেরকম বাচ্চাদেরকে ঠেলে গার্মেন্টসে আনা যায় না, ওরকম আমাদের মতো কিছু লোককে ঠেলে টেলিভিশন স্টেশনে বসানো যাবে না, কারণ গুলিয়ে যাব। সত্যি কথা না বলতে পারার যে কি কষ্ট, এবং কিছুই কখনো বলতে পারবো না, সেটাও মানে কষ্টের। আমি একটি পত্রিকায় মাঝে সাঝে লিখতাম আগে, এখন একদম লিখি না। সেখানে আমি একটা স্যাটায়ার, মানে সত্যি কথা তো বলতে পারছি না সোজা করে, ঘুরিয়ে পেঁচিয়ে স্যাটায়ার একটা লিখে পাঠিয়েছি। আমাকে মানে এই প্রথমবার আমাকে এডিটর, ওই কলামের এডিটর বললেন যে এটা আসলে লিটারেচার পেজে যাওয়া উচিত। মানে ওনারাও খুব মানে শঙ্কাগ্রস্ত যে আমার এই লেখাটা ছাপলে কি প্রতিক্রিয়া হতে পারে বা কে কিভাবে নেবে। কাজে রূপকও হবে না, আবার সোজা কথাও বলতে পারবো না, তার থেকে বলাও বন্ধ করা উচিত আর দেখাও বন্ধ করা উচিত। বর্তমান বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি,
সেখানে যে ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যবসায়িক মহলের টিকে থাকা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? মানে আমাদের কি কৌশল হওয়া উচিত? আমাদের কৌশল এখানে তো একদম ম্যাটার করবে না, তাই না? এটা আন্তর্জাতিক এমন একটি কি বলবো, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়টাকে আসলে বোঝার ক্ষমতা আমাদের নেই, কারণ এত আনপ্রেডিক্টেবল এই মুহূর্তে। নিউ ইয়র্ক টাইমস বোধহয় আজকে এডিটোরিয়াল লিখেছে যে একজন ব্যক্তি প্রতিদিন 8টা করে অ্যাভারেজে মিথ্যা কথা বলে। হ্যাঁ, তো আপনি চিন্তা করে দেখেন, এত মিথ্যার মধ্যে থেকে, এত ঝামেলার মধ্যে থেকে এর পরবর্তীতে কি হবে আমরা জানি না। এই ট্যারিফ নিয়ে দেখেন কত কিছু হলো, শেষ পর্যন্ত দেখেন ট্যারিফের ইয়ে। সো আমাদের আসলে আমরা মানে খুব বেঁচে গেছি যে মানসিকভাবে আমরা এখনো অতটা সংকটে নেই, কারণ রোজার মধ্যে একটা ঈদ ফিলিং থাকে। এই রোজার মধ্যে থেকে এই ঝামেলা শুরু হয়েছে, এখনো ঈদের ফ্লেভারে চলছে। যেই মুহূর্তে ফ্যাক্টরিগুলো খুলবে সেই মুহূর্তে এই শিপমেন্টের প্রেশার, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। কিন্তু একেবারে অশনি সংকেত আমাদের জন্য। এবং আমরা ভেবেছিলাম যে 2-4 দিন চলবে, বড় বেশি হলে 1 সপ্তাহ। এই তো সব ছাড়িয়ে যাচ্ছে, এবং যতই দিন ঘনাচ্ছে আসলে আগাচ্ছে, ততই মনে হচ্ছে যে বোধহয় আমরা সাংঘাতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাব। এখন পর্যন্ত ক্রেতারা কিছু বলছেন না, চুপ আছেন, কারণ তারাও ভাবছেন যে সব বদলে যাবে। কিন্তু এই সংকট যদি অতি শীঘ্রই, অন্তত আগামী 10 দিনে যদি শেষ না হয়, আমাদের জন্য সত্যি অনেক দুঃসংবাদ হয়তো বা আসতে থাকবে, ক্যান্সেলেশন হতে থাকবে, এয়ারফ্রেট হতে থাকবে, এই হবে আর কি করব। আমরা আবার একটু ঈদের প্রসঙ্গে ফিরি। আমাদের সকলের শ্রদ্ধেয় আপনার প্রয়াত জীবনসঙ্গী আনিসুল হকের সঙ্গে ঈদ নিয়ে কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে? আনিসের সাথে ঈদ নিয়ে স্মৃতি কি মনে পড়বে? সারাক্ষণ তো ঈদে করতো, আনন্দ মেলা করতো। তা আমাদের ঈদ ম্যাক্সিমাম সময় হতো, ঈদের প্রস্তুতির আগে চলতো খালি আনন্দ মেলার প্রস্তুতি, আর ঈদের দিনে বসে আনন্দ মেলা দেখা এবং কে কি গালাগালি করছে সেটা একটা হিসাব করা, সেই প্রতিক্রিয়া। হ্যাঁ, আনিসার আমার জীবনটা আসলে খুব সাধারণ ছিল। ওই সকালবেলা নামাজ পড়তে যাওয়া, ফেরত আসা, ফেরত এসে ওই সেমাই খাওয়া, মুরব্বিদের সালাম করা, ফেরত আসা, বাচ্চাদের নিয়ে থাকা। সন্ধ্যার সময় হলে, খুব বেশি হলে আমরা ওই টেলিভিশনের সামনে বসে সব ঈদের প্রোগ্রাম দেখতাম। চ্যানেলও তো একটাই ছিল, চ্যানেলও একটা ছিল। আসলে কনজিউমারিজম গিভস ইউ আ লট অফ ট্রমা। বণিক বার্তায় বসে এই কথাটা বলছি, কিন্তু আসলে বণিকেরা আমাদেরকে নানা রকম দ্বিধাদ্বন্দ্বে ফেলে, কারণ কি কিনবো, কোন চ্যানেল দেখবো, কোনটা দেখবো না, সবই কেমন যেন ফিকা ফিকা লাগে এখন। তখন তো সব রঙিন ছিল। তো সেই যেই দিন গেছে সেটা রঙিন, সামনের দিনগুলো একটু ফিকা। এটা এইভাবেই চলবে। আমাদের শেষ প্রশ্ন, আপনি একটি অনুষ্ঠানে বলেছিলেন আপনি রাতে জানেন না, আপনার ঈদে তাহলে বাসায় এই রান্নার দায়িত্ব কার? আর আপনি খেতে কি পছন্দ করেন? সব খেতে পছন্দ করি, সব খেতে পছন্দ করি। সবচাইতে বেশি পছন্দ করি ডিম আর কলা, কারণ যখন পরীক্ষা দিতে যেতাম মা একটা করে কলা আর 2টা করে ডিম খাওয়াতো, কারণ 100, একটা কলা আর 2টা শূন্য। তো ডিম আর কলা সবসময় পছন্দ করি। একদম রাঁধতে পারি না আজ পর্যন্ত, এবং আমার বাচ্চারা বলে প্লিজ রেঁধো না, রাঁধলে আমরা মারা যাব। কিন্তু কেন যেন রেসিপি মোটামুটি পারি নিজে বানাতে, বা অত পারি না, বাট জানি যে কোনটার সাথে কোনটা যাবে। বাবুর্চি ভালো আছে, বেঁচে গেছি, আমার স্টাফ খুবই ভালো, ওরাই আমাকে বাঁচিয়ে রাখে, চলে যায়। কিন্তু সত্যি আমি একদম রাঁধি না, পারি না। আমার মনে হয় ধৈর্য লাগে রাঁধতে, আমার ধৈর্য নাই। আমি ছবি আঁকতে পারি না, আমি রাঁধতে পারি না, বাকিগুলো মোটামুটি পারি। আপনাকে আবারও ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। খুব খুশি হয়েছি আসতে পেরে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ বণিক বার্তায় সময় দেওয়ার জন্য।